সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই। রিশাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে। সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই, এটা আমি যেটা একটু আগে বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সাকিব ফর্মে নেই। আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। মানে আপনি টি-20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না, রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে। আমরা সোফার চিন্তা করি, এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। শুভ অবশ্যই উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে। এখন আসলে টিম কম্বিনেশনে, টিম ব্যালেন্সিংয়ের কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে। সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে এবং ওই জায়গায় যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেটাও আমাদের জন্য কিন্তু একটা পাওয়া। সো উপরে ব্যাটিং যদি দলের প্রয়োজন হয় অবশ্যই করতে পারে, সেটা কিন্তু সে প্রমাণ করেছে। সো মিরাজ তো আমাদের প্ল্যানের মধ্যে সবসময় থাকে এবং সেটা যদি দলের প্রয়োজনে কখনো উপরে প্রয়োজন হয় অবশ্যই ব্যাটিং করার অ্যাবিলিটি তার আছে, সেটা প্রমাণ করেছে। এখন টিম কম্বিনেশন যখন সাজানো হবে তখন হয়তো যদি কোনো ম্যাচে মনে হয় যে তাকে উপরে ব্যাটিং করানোর প্রয়োজন, সেটা করা যেতেই পারে। সে প্রুভেন প্লেয়ার। দুর্দান্ত ফর্মে রয়েছেন, মুশতাক আহমেদ বলছিলেন যে আসলে তিনি টেস্টেও দারুণ কার্যকর হতে পারেন। আপনাদের প্ল্যানে আসলে তিনি আছেন কিনা, কিংবা তিনি কোনো আলোচনা হচ্ছেন এই মেসেজের? অবশ্যই প্ল্যানে আছে। আসলে লঙ্গা ভার্সন খুব বেশি এক্সপিরিয়েন্স নেই রিশাদের। আসলে টি-20তে যেটা হয় 4 ওভার, ওয়ানডেতে 10 ওভার, টেস্টে খেলতে গেলে হয়তো যদি একজন মেইন বলার হিসেবে খেলে হয়তো 15-20 ওভার করতে হতেই পারে। সেই লোডটা এখনও তাকে আমরা নিতে দেখিনি, কারণ এনসিএল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি, এই ধরনের পরিমাণ বোলিংও তার করা হয়নি। সো আমরা চাচ্ছি যে সে লঙ্গা ভার্সনে ম্যাচ খেলে তারপরে টেস্ট টিমে আসুক, এবং লঙ্গা ভার্সন যখন খেলবে তখন তার জন্য ইজিয়ার হয়ে যাবে। কারণ আসলে 4 ওভার 10 ওভার বোলিং করার 15-20 ওভার এবং ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, সবগুলো ব্যাপার রয়েছে। রিশাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে, কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফর্মেটই কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। সো রিশাদ যদি টেস্ট টিমে আমাদের রেডি হয়ে আমরা ইনক্লুড করতে পারি, সেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওয়া হবে। বাট আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি, তাকে রেডি করে তারপরে আনবো, যেন হুট করে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে আবার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। সো সেই জায়গাটা আমরা নজর রাখছি। বাট রিশাদ আমাদের প্ল্যানে রয়েছে, সামনে এনসিএল আছে, সে সেই ফর্মেটটা খেলবে, খেলে তারপরে তাকে আমরা দেখবো যে আসলে কী অবস্থায় রয়েছে। আর কোনো কোশ্চেন আছে সজল তোমার? ওকে বাবু ভাই হয়ে গেছে। আদিব ভাই, মানে আপনি গত বোর্ডের আমাদের আপনার সেশনে আসলো, এবার নতুন একজন প্রেসিডেন্ট আপনার সেশনে আসলো, অত বলে বোর্ড প্রেসিডেন্ট করে কিংবা দেখা যাচ্ছে বোঝাতে হচ্ছে যে এইগুলো আছে, এই বোর্ড প্রেসিডেন্টের সাথে মানে কম্পেয়ার করতে বলা কিরকম ছিল? কোনো ছিল সিলেক্টর বলে লিখতে হচ্ছে না, ফারুক ভাই তো বেসিক্যালি ন্যাশনাল সিলেক্টর ছিলেন, তার আগে ফর্মার ক্যাপ্টেন ছিলেন, প্লেয়ার ছিলেন। সো ফারুক ভাই আসলে এই জিনিসগুলো খুব ভালোই বোঝেন। স্বাভাবিকভাবে আমাদের যেটা ক্রিকেট বোর্ডের প্রসিডিউর, যে আমরা সিলেক্টরের টিম অপারেশনসে দিই, সেখান থেকে যে প্রেসিডেন্টের কাছে সাইন দেওয়ার পরে সেটা প্রেস রিলিজে আসে বা মিডিয়ার সামনে আসে। তো সেখান থেকে ফারুক ভাইয়ের কাছে যাওয়ার পরে যদি কখনো কোনো কোয়ারি থাকে ফারুক ভাই অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন। সো প্রেসিডেন্টের যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করবেন। বাট এখন পর্যন্ত এই টিমটাই তো আমরা দিলাম আসলে বেসিক্যালি। তো এই টিম দেওয়ার পরে সে ধরনের কোনো কোয়ারি আসেনি। বাট অবশ্যই প্রেসিডেন্ট অলওয়েজ সেই বিষয়গুলো অবজার্ভ করবেন যে দরকার হয়। গত পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে জেতার পরে একটা চর্চা খুব বড় আকারে হচ্ছে ভক্তদের মধ্যে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আসলে ওই চান্সেসটা ক্রিয়েট করা যায় কিনা। তো আপনাদের মধ্যে এই চর্চাটা বা এই চিন্তাটা আছে? অনেস্টলি যদি বলেন, আমরা এটা চিন্তাই করিনি। আমরা চিন্তা করছি যে আসলে এই সিরিজটা স্টেপ বাই স্টেপ, আমরা পাকিস্তান সিরিজের আগেও কিন্তু এই চিন্তাটা কারোর মধ্যে ছিল না। পাকিস্তান সিরিজে ভালো করার পরে আমরা র্যাঙ্কিংয়ে উপরে উঠে আসার পরে একটা ক্যালকুলেশন মেলানোর চেষ্টা করা হচ্ছে। প্লেয়াররা যখন খেলতে নামে তখন আসলে অন্য কিছুই চিন্তা করে না। আর এই র্যাঙ্কিংয়ের বিষয়টা অফ দ্য ফিল্ডে হয়তো অনেক আলোচনা হতে পারে, বাট আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে একদমই আলোচনা হয়নি, এবং আমরা এটা নিয়ে আসলে ভাবতেও চাচ্ছি না। কারণ আমরা জানি যে প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজই ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমরা ম্যাচ বাই ম্যাচ, বা আপনি যদি বলেন সিরিজ বাই সিরিজ, আমরা আগাতে যাচ্ছি। সময়ের সঙ্গে সঙ্গে যেটা যেখানে যাবে আমরা সেটার সঙ্গে মিলে যাবো আর কি। জ্যোতি,
কোচ কিংবা অধিনায়কের বিশেষ কোনো চাওয়া ছিল কিনা, বিশেষ করে জাকিরকে নেওয়ার ক্ষেত্রে আপনাদের কারো জায়গা ছিল কিনা? এখানে জিনিসটা হলো কোচ ক্যাপ্টেনের সঙ্গে আমরা ডিসকাস করি, ফাইনাল কল দেওয়ার আগে ডিসকাস করি, বাট এই জিনিসটা আগেও আপনাদের সঙ্গে আমাদের শেয়ার করা হয়েছিল। এখানে স্কোয়াড যেটা সেটা কিন্তু সিলেক্টররা ফাইনাল অ্যাপ্রুভ করে, মানে সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে। যখন বেস্ট 11 হয় তখন কিন্তু ক্যাপ্টেন কোচের প্রায়োরিটি বেশি থাকে, তারাই বেস্ট 11টা করে। এখানে কোনো প্লেয়ারের ব্যাপারে তাদের কোনো অপিনিয়ন থাকতেই পারে, বাট সেটা ডিসকাশনের মাধ্যমে যেটা হয়েছে আমরা ফাইনাল কলটা নিই। এবং এখানে কিন্তু জাকের, দীপু বা আরও বেশ কিছু নাম আসতে পারে, শরীফুল, আপনারা যেই নামগুলো নিয়ে আলোচনা করলেন সেই নামগুলো আসতে পারে, বাট ফাইনালি যখন অ্যাপ্রুভাল হয়েছে তখন কিন্তু এটাই ফাইনাল কল। এবং এটা নিয়ে আলোচনা আমাদের বেশ কিছু প্লেয়ার নিয়ে সবসময় হয়, এটা হওয়াটাই স্বাভাবিক এবং আমরা চাইও এটা হোক, এটা একটা হেলদি কম্পিটিশন। লাস্ট কোশ্চেন মাহমুদ। একেবারে অন্য একটা প্রশ্ন। ইন্ডিয়াতে কানপুর টেস্টে একটা আসলে হিন্দু সবার একটা থ্রেড ছিল, সেকেন্ড টাইম আবারও থ্রেড দিয়েছে, এবং কানপুর যে রাজ্যের মধ্যে আছে সেই রাজ্য সরকারও কিন্তু ওই বিসিসিআই যে বলছে বিষয়গুলো, সেই বিষয়ে আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে? একদমই জানি না, মানে কোনো আইডিয়া নেই। এটা তো একটা চ্যালেঞ্জ থাকবে, বাট ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের, আপনি যদি টিমটা দেখেন ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্রচুর ম্যাচ খেলা এক্সপিরিয়েন্স রয়েছে, সো এই অ্যাডাপ্টটা তারা করে অভ্যস্ত। চ্যালেঞ্জ তো থাকবেই, বাট এনাফ কিনা সেটা বলবো না। এনাফ আসলে পারফরমেন্সের পরে বোঝা যাবে যে আসলে কতটুকু প্রিপারেশন আছে, বাট আমার বিলিভ যে প্লেয়াররা সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর পাকিস্তানে যাওয়ার আগে যে লম্বা সময়টা ছিল, আসলে আমাদের T20 ফর্মেটে আমরা বেশ অ্যাক্টিভ ছিলাম তখন আমাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে, বাট টেস্ট ক্রিকেটে হয়তো আমাদের অ্যাক্টিভিটিস কম ছিল, তখন প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল। বাট এই সময়ের মধ্যেও কিন্তু প্লেয়াররা সে নিজেদের প্রিপারেশনটা নিয়ে নিয়েছে এসজি বলের মাধ্যমে। সো আমার বিশ্বাস যে তারা সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। আমার তো মনে হয় চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই তাহলে কিন্তু 10 জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। সো 4 জন স্পিনার, 4 জন পেস বোলার, 10 জন ব্যাটসম্যান। সো আমাদের মানে ব্যালেন্সের জায়গা থেকেও কিন্তু আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সো তাদের যেমন আমি বললাম অলরাউন্ডার রয়েছে, আমাদেরও কিন্তু 2 জন এস্টাবলিশড অলরাউন্ডার রয়েছে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের টিমও যথেষ্ট ব্যালেন্স, পেস, স্পিন এবং ব্যাটিং ডিপার্টমেন্ট সব দিক থেকে মিলে বেশ ব্যালেন্স একটা দল। যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, কারণ আপনি আসলে পাকিস্তানে আমরা যদি দলটা দেখি যারা খেলেছে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্স কিন্তু বেশ এগিয়েছিলাম। মানে ম্যাচ সংখ্যা যদি দেখি, প্লেয়ার কোয়ালিটি দেখি, তারা কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার ছিল। বোলিং লাইন আপটাও যদি দেখি আমরা, তাদের কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে আমি বলবো না যে তাদের সমমানের, বাট তারা রেডি হচ্ছে। সেখানে ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররা রয়েছে যারা টেস্ট খেলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন, সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে, বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। তো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করবো। ভাই একেবারে কমন কোশ্চেন, সেটা হচ্ছে যে বলে চ্যালেঞ্জিং হবে, আমরা ম্যানেজ তারা এগিয়ে থাকছে। বাংলাদেশ তো পাকিস্তানকে ক্রস করলো, ভালো করলো, সব আমাদের এক্সপেকটেশন চলে এসেছে যে আমরা ড্র করবো, একটা জিতবো। আপনি কি মনে করেন যে সেই সম্ভাবনা বা সেটা কি সত্যি আছে কিনা, এবং যদি না হয় বা তাদের স্ট্রেংথ অনুযায়ী, তাহলে আপনি কিভাবে বলবেন বা সমর্থকদের কি বলার আছে আপনার? আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিং এর পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে চ্যালেঞ্জ থাকবে, বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমাদের দলে কিন্তু 150-200 করা প্লেয়াররাও রয়েছে এবং তারা কিন্তু ফর্মে রয়েছে। একটা প্লেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফর্মটা কেমন যাচ্ছে, সেই ফর্মটাকে কন্টিনিউ করার একটা চ্যালেঞ্জ থাকে। সেটা যদি তারা কন্টিনিউ করতে পারে আমার মনে হয় এটা পসিবল। এবং কন্ডিশনটা এমন না যে লাইক আমরা অনেক সময় বলি যে বাইরের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেই ধরনের কন্ডিশন, সেরকম না। ইন্ডিয়ায় যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে। সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব।